বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য খান টিপু সুলতান, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। অবশ্য আমার বায়ে যিনি আছেন তিনিও অ্যাডভোকেট, অত্যন্ত প্রথিতযশা আইনজীবী। দর্শক, মূল অনুষ্ঠানে বা মূল আলোচনায় প্রবেশ করবার আগে যেটি জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে আমার অতিথিদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন, এবং খান টিপু সুলতানের বক্তব্য যদি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের SMS অপশানে গিয়ে TM লিখে স্পেস দিয়ে টাইপ করবেন, এবং সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে সেলফোনের SMS অপশানে গিয়ে TM লিখে স্পেস দিয়ে B টাইপ করবেন, এবং এই দুজনের কারো বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়ে থাকে তাহলে TM লিখে স্পেস দিয়ে C টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে, 16258 নাম্বারে। এবং আপনাদের যে মতামতের প্রতিফলনটা আপনারা দেখতে পাবেন পর্দায়, অর্থাৎ এই অনুষ্ঠান চলাকালীন সময় স্ক্রিনে ফলাফলটা আপনারা দেখতে পারবেন এবং ভোট করতে পারবেন আপনারা। এই অনুষ্ঠান শুরু করলাম আমরা যখন, যে মুহূর্ত থেকে, সেই মুহূর্ত থেকে অনুষ্ঠানটি যখন পুনঃপ্রচারিত হবে আজ সকালে, অর্থাৎ সকাল 11টা পর্যন্ত, রাত 1টা থেকে সকাল 11টা পর্যন্ত আপনারা আপনাদের ভোট করতে পারবেন। আমি মূল অনুষ্ঠানে প্রবেশ করছি, মূল আলোচনায় প্রবেশ করছি। খান টিপু সুলতান, আপনাকে দিয়ে শুরু করি যে আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত গাজীপুর, এবং সেই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে যেটি ধারণা করা গিয়েছিল যে বা আওয়ামী লীগের থেকে বক্তব্য ছিল যে গাজীপুরে নিশ্চিন্তেই আওয়ামী লীগকে জিততে পারবে, এবং অন্যান্য জায়গায় যে ধরনের কোন্দল থাকে সেগুলোকে মোটামুটিভাবে ম্যানেজও করে ফেলেছিল আওয়ামী লীগ। কিন্তু শেষ পর্যন্ত একটা বিপুল ভোটের ব্যবধানে পরাজয়, লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজয়। কেন এই পরাজয় ঘাঁটিতে, নিজ ঘাঁটিতে এরকম অবস্থা কেন? জনাব জিল্লুর, আপনি এখানে আমাকে কথা বলবার জন্য রেখেছেন, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সংসদের সহকর্মী, আমার সাথে যিনি আলোচনায় অংশগ্রহণ করেছেন, পাপিয়াও খুব সুবক্তা, আমি তাকে খুব স্নেহের দৃষ্টিতে দেখি, তার সাথে কথা বলতে পেরে আমি খুব খুশি হচ্ছি। তো আমি ওই গাজীপুরের নির্বাচনটিতে আওয়ামী লীগের ভরাডুবি, এই বিষয়টি খুব পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী লীগ জাতীয় নেতৃত্ব থেকে এটাকে আওয়ামী লীগের নির্বাচন হিসাবে কিছুটা প্রজেকশন করতে যেয়েই ভুল করেছে বলে আমার মনে হয়। কারণ স্থানীয় নির্বাচন, এখানে সাধারণভাবে স্থানীয় জনগণ, স্থানীয় কর্মীরাই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সরকারে থাকার কারণেই সাধারণ জনগণের সরকারি দলের কাছ থেকে এক্সপেকটেশন বেশি থাকে। তো তাদের ভুলগুলোকে সাধারণ জনগণ সহজভাবে নিতে চায় না। তো এই ভুলটি না করে যদি এটি জনগণের স্থানীয় সরকার নির্বাচনের একজন জনপ্রতিনিধি সাধারণ মানুষের উপরই ছেড়ে দেওয়া হতো, আমার ধারণা এত বেশি ভোটের পার্থক্যে এখানে পরাজয় হতো না। এমনকি আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করলেও আমি আশ্চর্য হতাম না। কারণ কম বেশি 1991 সাল থেকে দীর্ঘ 22 বছরের অধিক সময় এদেশের জনগণ গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকার ফলে তাৎক্ষণিক দোষ ত্রুটিটা বিবেচনা করার শক্তি অর্জন করেছে, এবং স্থানীয় সরকার নির্বাচন যে স্থানীয় ব্যক্তিত্ব, স্থানীয় জনগণের স্বার্থে জনপ্রতিনিধি নির্বাচন তারা করে থাকেন সেটি সম্পর্কে তারা ওয়াকিবহাল। এবং স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের জনগণের ব্রিটিশ আমল থেকে এই ট্রেডিশন রয়েছে, এ সম্পর্কে তারা অনেক বেশি সচেতন। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিছুটা নতুন হলেও স্থানীয় সরকার ব্যাপারে জনগণ সচেতন রয়েছেন। সুতরাং এটি আওয়ামী লীগের কোনো জাতীয় নির্বাচন ছিল না, এবং এই নির্বাচনে জাতীয় মাপকাঠিতে বিচার করার কোনো সুযোগ নেই। আপনি যেটি বলছেন হয়তো আপনার কথা
থিওরিটিক্যালি ঠিক যে এটিকে স্থানীয় সরকারের নির্বাচন হিসেবে দেখলে ফলাফলটা হয়তো এতটা বা এত বিপর্যয় আপনাদের জন্য ঘটতো না, কিন্তু তাহলে কি এটি দাঁড়াচ্ছে না যে এই যে জাতীয় বিবেচনা বা জাতীয় ইস্যুগুলো এখানে যেহেতু প্রাধান্য পেয়েছে বা আলোচনা এসছে বা মানুষ সেভাবে বিবেচনা করেছে বা অর্ধ শতাধিক সরকারি দলের এমপিকে সেখানে দেখেছে, বিরোধী দলের নেতাদের দেখেছে, জাতীয়ভাবেই বিবেচনা করেছে, তাহলে কি ধরে নেওয়া যায় যে জাতীয়ভাবে জাতীয় ইস্যুগুলোতে বা সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আছে এই জায়গাটা থেকে আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? না, তা কোনো ক্রমেই নয়। কারণ হচ্ছে যে আমি তো এতটাই বিরক্ত, এতটাই ক্ষুব্ধ, এতটাই না, জাতীয় ইস্যুতে যে জনগণ বিরক্ত ক্ষুব্ধ প্রকাশ করেছে তা না। জাতীয় নির্বাচনের যে একটা রূপ দেওয়া হয়েছে তাতেই জনগণ বিরক্ত হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে সেটি মনে করছেন আপনি সরকারের এবং সরকারি দলের ভুল? সরকারি দল যেহেতু এই বিষয়টিকে এভাবে নিয়েছে সেটি তাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল না সাধারণ জনগণের, এবং স্থানীয় নির্বাচন স্থানীয় জনপ্রতিনিধি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের কার্যক্রম তাদের কর্মসূচি দেখেই জনগণ তাদের ভোট নির্ধারণ করে। এই ক্ষেত্রে যেহেতু একটি জাতীয় নির্বাচনে শেপ দেওয়া হয়েছে, স্থানীয় আরও অনেক প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছে, তাদেরকে জাতীয় নেতৃত্ব থেকে কথা বলা হয়েছে, ওখানে স্থানীয়ভাবে জাতীয় ইস্যুগুলো প্রজেকশন করতে জাতীয় নেতৃবৃন্দ গিয়েছে, সেটি জনগণ সহজ বা স্বাভাবিকভাবে নেয়নি বলে আমার ধারণা। আশেপাশে পাপি, আপনার কাছে কি মনে হয় যে ফলাফলে সরকারি দলের এই বিপর্যয় আর আপনাদের এই উত্থান বলি বা জাগরণ বলি কারণ কি বলে মনে হয় আপনার কাছে? আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই খান টিপু সুলতানকে ধন্যবাদ জানাচ্ছি, আর অনেকদিন পর আপনার সাথে দেখা, আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই নির্বাচনটাকে দলীয় নির্বাচন নয় কিংবা গুরুত্বহীন একটা নির্বাচন মনে করলে কিন্তু হবে না। জাতীয় জীবনে অবশ্যই তাৎপর্যপূর্ণ নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু এটি তো আপনাকে মানতে হবে যে স্থানীয় ইস্যুগুলো সেখানে গৌণ হয়ে গেছে। এমনিতেই তো আমরা অভিযোগ করি যে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোকে স্থানীয় সরকারকে স্থানীয় সরকারকে বা সরকারে যারাই থাকে না কেন খুব একটা গুরুত্ব দেন না, এবং সেক্ষেত্রে এই ইস্যুগুলো না থাকার কারণে, জাতীয় ইস্যুগুলো এখানে যাওয়ার কারণে স্থানীয় ইস্যুগুলো স্থানীয় ইস্যুর চেয়ে জাতীয় ইস্যুর মাধ্যমেই কিন্তু সবকিছু আমাদের তৃণমূল পর্যন্ত প্রতিফলিত হয়। আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেখেন, সেখানে হচ্ছে ক্ষমতাসীন দল ভরাডুবি হয়েছে। আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেখানেও একই। সাম্প্রতিককালে যে 4টি বিভাগীয় সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেখানে সরকার দলের প্রার্থীর ব্যাপকভাবে ভরাডুবি হয়েছে, এবং সম্প্রতি গাজীপুর সিটির, এবং এখানে 10 লক্ষের অধিক কিন্তু ভোট, বেশ কয়েকটা এমপির আসনকে নিয়েই কিন্তু এটা। অতএব এটা একটা তাৎপর্যপূর্ণ নির্বাচন। তোফায়েল আহমেদ, আমি গতকালকের পত্রিকায় পড়লাম যে উনি স্পষ্ট করেই বলেছেন যে গোপালগঞ্জ যেমন আমাদের প্রথম ঘাঁটি ছিল, গাজীপুরও আমাদের দ্বিতীয় ঘাঁটি ছিল, তা আমাদের দ্বিতীয় ঘাঁটিতে ছন্দপতন ঘটে পতনের সুর শুনলাম, এরকম একটি মন্তব্য করেছে। এখন স্থানীয় নির্বাচন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু রাজনৈতিকভাবে প্রচণ্ড সচেতন। আমরা যে যখন ক্ষমতায় থাকি নিজেকেই সবচেয়ে বিবেকবান এবং বুদ্ধিমান মনে করি, এবং নিজেরা নিজেদের দলীয় এজেন্ডা এবং নিজেরা কর্মীদের সন্তুষ্ট করারই কিন্তু কর্মসূচি সবসময় বাংলাদেশের মানুষ সরকারি দলের কাছ থেকে প্রণয়ন করে আসছে, এটাই দেখছে। কিন্তু জনগণ কি চায়? জনগণ একটা জিনিস আমি ঘটনা ঘটিয়ে দিলাম, কিন্তু জনগণের সেটা রিপারকেশনটা কি হলো, প্রতিক্রিয়াটা নেগেটিভ আসলো না পজিটিভ আসলো, সেগুলো নিয়ে আমরা কিন্তু কেউ ক্ষমতায় যখন থাকি পর্যালোচনা করছি না, যার কারণেই কিন্তু এই ভরাডুবিগুলি ঘটে। আজকে জাতীয় ইস্যু শুধুমাত্র আপনি হেফাজত কিংবা বিরোধী দলের দমন পীড়ন নির্যাতন শুধু না, আপনি প্রথম থেকে শুরু করেন যে এই সরকার যে কমিটমেন্ট নিয়ে যে সমস্ত নির্বাচন ইস্তেহার এবং যে সমস্ত কথাবার্তা এবং তৎকালীন সদ্য ক্ষমতা থেকে যাওয়া বিএনপির সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলি বলেছে, এই বলে ক্ষমতা এসেছে, নির্বাচন যেটাই হোক স্বচ্ছ অস্বচ্ছ, এই 4.5 বছর পর একই কথার আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আসার পরে দেখা গেছে কি তারা যে ইস্তেহার দিয়েছে, যে কথাগুলো বলেছে, চমকপ্রদ চমৎকার, মানুষকে আকৃষ্ট করেছে, প্রথম দিন থেকে তার খেলাপ শুরু হয়ে গেছে। এখন এই খেলাপ হতে 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 কিন্তু আজকে এই পর্যায়ে নেমে এসেছে। এই নেমে আসার পর্যায়ে এখনও ধরেন যে সরকারের যদি শুভবুদ্ধির উদয় হতো তাহলে এটা তারা একটা সমালোচনা হিসেবেই কিন্তু দেখত। আজকে হেফাজতি বলেন আর গ্রামীণ ব্যাংকে 84 লক্ষ সদস্যই বলেন, কিংবা বাংলাদেশের সচেতন নাগরিক সমাজই বলেন আর গার্মেন্টস কর্মী বলেন, নির্বাচনের সমস্ত কিছু এফেক্ট হয়েছে, এবং যার ফলাফল একটা প্রতিক্রিয়ার 4.5 বছরের পুঞ্জীভূত ক্ষোভ,
দুঃশাসনের বিরুদ্ধে মানুষের যে অবস্থান, এটা গণরায়ে প্রতিফলিত হওয়ার কারণে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে একই রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণের ব্যাপার আছে। আমার প্রশ্নটা সেই জায়গায় যে এই নির্বাচনী ফলাফলগুলো থেকে বা নির্বাচন থেকে বিএনপি কি শিক্ষা গ্রহণ করলো? আচ্ছা, এখানে যে শিক্ষা গ্রহণের ব্যাপার আছে, বিএনপি যেটা শিক্ষা গ্রহণ করবে এবং বিএনপি যেটা শিক্ষা গ্রহণ করা উচিত, এবং আমি নিজেও আত্মশুদ্ধি করি মাঝে মধ্যে, যে সমস্ত কারণে আওয়ামী লীগ এই একটা ব্রুট মেজরিটি নেওয়ার পর, বিপুল সংখ্যাগরিষ্ঠ নেওয়ার পর আজকে সংসদে আসছে, সরকার গঠন করছে, তারপরও 4.5 বছরের এটা শুধু ছন্দপতন বলবো না, এটা মহা ভরাডুবি বলে আমি আখ্যায়িত করতে চাই। তাহলে এই ভরাডুবিটা কেন ঘটলো? আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, জনগণের সাথে প্রত্যাশার ফারাক কতটুকু হয়েছে, ব্যবধান কতটুকু হয়েছে, জনগণের প্রত্যাশিত আচরণ কেন সরকার করতে পারেনি? কারণ আমরা যেই দল করি না কেন, আমাদের পুঁজি কিন্তু জনগণ। জনগণকে সন্তুষ্টি করেই ক্ষমতায় আসি, আবার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে 5 বছর পর আবার বিদায় কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এটা তো সত্য। তো এই সত্য থেকে আমাদের যেটা উপলব্ধি, আমরা প্রত্যেকেই করছি এবং করব। নির্বাচনের উল্লাস, বেগম যে একটি বলেছেন, নির্বাচনী উল্লাস নয়, বিজয়ের কারণগুলো সুচিন্তিতভাবে আগে নিজেদের মনের ভিতরে করার পরে তারপর সেইটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আমাদের আজকে একের পর এক 4.5 বছরে বর্তমান সরকারের যে ব্যর্থতা, কথার সাথে কাজের মিল নেই, তারপরে খারাপ জিনিসগুলো দৃষ্টান্ত হিসেবে নিয়ে আসতেছি, সমালোচনা করছি, কিন্তু সেই খারাপ কাজ থেকে নিজেরা তারা মুক্ত হতে পারছে না। আমি চোর, আমাকে চোর বলে আপনি ক্ষমতায় এসেছেন, কিন্তু আমি চোর আর আপনি যদি ডাকাতি করেন, বাংলাদেশের জনগণ তো সেটা কিন্তু প্রত্যাখ্যান করবে। আপনার কি ধারণা যে এই যে ভোট যেগুলো আপনারা পাচ্ছেন, বা এটি কি পজিটিভ ভোট হিসেবে পাচ্ছেন না নেগেটিভ ভোট হিসেবে পাচ্ছেন? কারণ এটি আমরা জানি যে মানুষের সামনে যেহেতু অপশন থাকে না, এবং আপনারা আমরা এক একটি জাতীয় নির্বাচন দেখছি এক পক্ষকে বিদায় করে আরেক পক্ষকে নিয়ে আসছে, কিন্তু কারোই পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, যার পরে ধরো অত্যাচারের হাত থেকে, নির্যাতনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিকল্প দল হিসেবে বিএনপিকে তারা মনে করছে, বিধায় তারা দিচ্ছে। এখন আমাদের এটাকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করে জনগণেরকে ইতিবাচক কিছু উপহার দিব, এই শিক্ষাটা আমরা দিচ্ছি এই নির্বাচন থেকে। আমাদের কোনো ভুল ত্রুটি যাতে না হয়, এইভাবে নিকৃষ্টভাবে বিদায় নিতে না হয়। আপনাদের শিক্ষা আসলে কি, যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন খুব স্বল্প সময়ের ব্যবধানে হয়ে গেল, এবং আপনাদের সরকারের যারা মন্ত্রী আছেন তাদের নানা ধরনের কথা আমরা শুনেছি, কেউ বলেছেন অশনি সংকেত। কালকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন যে ভুল ত্রুটি যা হয়েছে সেগুলোকে ক্ষমা করে দিয়ে আরও একবার সুযোগ দেওয়ার জন্যে নানানজন নানানভাবে বলেছেন। কেউ বলেছেন এটি আসলে স্থানীয় কোন্দলের কারণে হয়েছে। মহাজোটের শরিক দলের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন এটি 10 নম্বর বিপদ সংকেত। আসলে কি শিক্ষাটা কি আওয়ামী লীগের জন্য আপনি মনে করেন? আমি মনে করি না যে এটা আওয়ামী লীগের কোনো জাতীয় ইস্যু এখানে কাজ করেছে, কারণ এই সিটি কর্পোরেশন যারা প্রার্থী ছিলেন তারা প্রত্যেকেই স্থানীয় সরকারের প্রতিনিধি ছিলেন, আগেই নির্বাচিত ছিলেন তারা, এবং তারা স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে জনগণের কল্যাণের কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আমার যেটা ধারণা যে সেই ক্ষেত্রে সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, এসব অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে হয়েছে। সেই সময়ে সেই ব্যবস্থাপনা পরিচালনার দিকে স্থানীয় জনগণ সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন, এবং সেখানে হয়তো স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের প্রতি তাদের ব্যক্তিগত সন্তুষ্টি ছিল না, বিধায় অনেক নেগেটিভ ভোট আসতে পারে। দ্বিতীয়ত, আমি আগেই বলেছি যে এই সংবিধান অনুযায়ী এই নির্বাচনটি কোনো রাজনৈতিক দলের নির্বাচন নয়, রাজনৈতিক দলীয় কোনো প্রার্থী মনোনয়নের বিষয় নয়, রাজনৈতিকভাবে এই নির্বাচন পরিচালনা করার বিষয় নয়। যদি হাইপোথেটিক্যালি আপনার কাছে আমি জানতে চাই যে আমি বলছি যে সেই কারণেই এইটি একদিকে কথা এবং কাজের মধ্যে যে বৈপরীত্য, সেই বৈপরীত্যটা উভয় দলেরই রয়েছে। তারপরেও জনগণ সংখ্যাগরিষ্ঠ দলের কাছে, সরকারের কাছে তারা এক্সপেক্ট করেন যে তাদের কাছ থেকে ন্যায়সঙ্গত, আইনসঙ্গত, স্বাভাবিক আচরণ। সেই আচরণগত জাতীয় রাজনৈতিক সেই আচরণগত ত্রুটির জন্য
স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জনগণ চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলকে বিজয়ী করেছে। এটা জনগণেরই প্লেজার। এর অর্থ এই নয় যে জাতীয়ভাবে আওয়ামী লীগের প্রশ্নটা করছি যে যেমনটা সৈয়দ আসিফ আশরাফি বলছিলেন যে আপনাদেরকে এরকম ব্রুট মেজরিটি যেটি 2008-এর নির্বাচনে আপনারা পেলেন, সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আজকেই যে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল, আমরা জানুয়ারির মধ্যে সংবিধান অনুযায়ী আগামী 10ম জাতীয় সংসদের নির্বাচন করতে হবে। আপনি কি মনে করেন যে গতবার তো 3/4 পেয়েছিলেন, এবার কি হতে পারে ফলাফল? এবারও ফলাফল আওয়ামী লীগ 2/3 বা তার কাছাকাছি কিছু ফলাফল পেতে পারে। আওয়ামী লীগের মানে আপনি মনে করছেন যে আসলে এই ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলে আমি মনে করি না। এখানে যৌক্তিক দিক থেকে শহর ভিত্তিক আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দেখবেন, সেখানে গ্রামীণ জনগণের, পল্লীর জনগণের ক্ষমতায়ন, তাদের দারিদ্র্য বিমোচন কর্মসূচি এবং তাদের নিরাপত্তা বেষ্টনী জন্য যে ব্যাপকভাবে কর্মসূচি আওয়ামী লীগ গ্রহণ করে, শহরের ধনিক শ্রেণীর বা উচ্চবিত্ত শ্রেণীর কল্যাণের জন্য সেভাবেই আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি থাকে না। স্বাভাবিকভাবেই বড় শহর ভিত্তিক যে উচ্চবিত্ত ধনিক শ্রেণী থাকে, তারা স্বাভাবিকভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণেই, কর্মসূচির কারণেই আওয়ামী লীগের প্রতি অসন্তুষ্ট থাকে এবং এইসব স্থানীয় নির্বাচনে তারা যথেষ্ট প্রভাব বিস্তার করে। যে বিষয়গুলি কোনো ক্রমেই এই 300 নির্বাচনী আসনের মধ্যে গ্রাম পর্যায়ের যে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী এলাকা, আমার নিজের নির্বাচনী এলাকা সহ এই সমস্ত এলাকার জনগণকে প্রভাবিত করবে না। তারা আওয়ামী লীগের কর্মসূচিতে যথেষ্ট সন্তুষ্ট, তাদের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে, তারা সদাচরণ আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে পাচ্ছে এবং নির্বাচনে আপনি অবশ্যই ফলাফল দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ, যদিও আপনি বলেছেন যে কিছু কিছু নেতৃবৃন্দ, জেনারেল এরশাদ বলেছেন বা নেতৃবৃন্দ বলেছেন, ওবায়দুল কাদের অর্থমন্ত্রী নানান রকম মন্তব্য করেছেন, তারা ওয়েক আপ কল হিসেবে দেখেছেন, প্রত্যেকেই তাদের ব্যক্তিগত মত বলেছেন। আমি মনে করি না যে আওয়ামী লীগ জনগণের সাথে বিচ্ছিন্ন হয়েছে। আমি মনে করি না যে আওয়ামী লীগের কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল বা আচরণের ভুলের জন্য জনগণ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ হিসাবে কিছু কার্যক্রম গ্রহণ করে। জনগণ যথেষ্ট সচেতন এবং কোনোভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা বিরোধী শক্তির কাছে জাতীয় নির্বাচনে জনগণ ক্ষমতা হস্তান্তর করবে না বলে আমি বিশ্বাস করি। ভাই যে কথাটি বললেন যে এই সরকার পল্লীর জনগণের জন্য অনেক কিছু করেছে এবং পল্লীর মানুষ খুবই সন্তুষ্ট, এগুলো কিন্তু পল্লীরই নির্বাচন। এই ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইভেন কি পৌরসভারও কিছু কিছু নির্বাচন হয়ে গেছে ডিউ হওয়ার কারণে হচ্ছে। সিটি কর্পোরেশনকে অবশ্য পল্লী বলা যাবে না, পৌরসভাগুলোকে তো আপনি পল্লী বলবেন। পৌরসভাগুলোতে দেখেন সেখানেও কিন্তু সরকারি দলের ব্যাপক পরাজয় লক্ষ্য করা যাচ্ছে। তারপরে ইউনিয়ন পরিষদের নির্বাচন তো একসাথেই সব জায়গাতে হয়, একই সাথে মেয়াদ উত্তীর্ণ হয়, সেটা আমি বাকি রাখলাম। এই যে এর ভিতরে আপনি দেখবেন যে আপনার গাজীপুরে আরেকটি পৌরসভারও, কালীগঞ্জ পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানেও হাফ বিএনপি প্রার্থী 16,000, তারা 8,000, এরকম ডিফারেন্স এসছে। তারপর আপনি চাটখিল, সোনাইমুড়ি সহ আরও যে সমস্ত জায়গায় হয়েছে সবগুলোতে দেখা গেছে যে সরকারি দলের প্রার্থীর ব্যাপক পরাজয় ঘটেছে। আসলে যে কোনো শিক্ষা ইতিবাচক থেকে নেতিবাচক, কি নেতিবাচক থেকে ইতিবাচক, শিক্ষাটা নিতে হবে যুগোপযোগী, জনগণের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নির্বাচন 4.5 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি রায়। তাই যদি হয় তাহলে গাজীপুরের কাউন্সিলর নির্বাচনে সাথে যে ফলাফল, আওয়ামী লীগের যতজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেই হিসাবে কি আমি শেষ করেছি মেয়রের নির্বাচনের ফলাফল বাকি 4টি সিটি কর্পোরেশন আমার চেহারাটা ভিন্ন। গাজীপুরে হয়তো, গাজীপুরে কি কাউন্সিলর বেশি পেয়েছে? নিশ্চয়ই না, বেশি পায়নি, সমান প্রায় সমান। তারপর স্বতন্ত্র প্রার্থী আসছে, অনেকগুলিতে স্বতন্ত্র প্রার্থী আসছে, এগুলো কিন্তু একটা দেখার ব্যাপার। স্বতন্ত্র প্রার্থী যেহেতু এসছে, আওয়ামী লীগ গত নির্বাচন যেটা 111-এর সময়
মেজরিটি আছে। 111-এর সময় যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেখানে আপনি দেখবেন যে মেয়র হচ্ছে আওয়ামী লীগের, কিন্তু কাউন্সিলর সব হচ্ছে বিএনপির ছিল 4টা সিটি কর্পোরেশনেতেই। তো এইখানেও কোথাও কিন্তু হাফ পাইনি। যেমন রাজশাহীতে কাউন্সিলর আমরা জিতেছি, খুলনাতেও তাই জিতেছি, সিলেটেও তাই জিতেছি, বরিশালেও তাই জিতেছি, আর গাজীপুরে স্বতন্ত্র অনেক সংখ্যক পেয়েছে। কিন্তু সবসময় একইভাবে এই স্থানীয় সরকার ফলাফলের এই জাজমেন্টটা জনগণের, এটা নিয়ে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না, এটা নিয়ে জাতীয় নির্বাচনের ফলাফল আমরা এখন নির্ধারণ আমি শেষ করিনি, তারপর আপনি বলেন। এই নির্বাচনটা অবশ্যই জাতীয় নির্বাচনকে এফেক্ট করবে এবং জাতীয় নির্বাচনের উপর এফেক্ট হবে, কারণ এইটা জাতীয় ভাই যেটা প্রথমে বলেছে যে জাতীয় নির্বাচন জাতীয় ইস্যুতে হচ্ছে স্থানীয় নির্বাচন, যেটা জাতীয় ইস্যুতে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত ছিল না, কিন্তু হচ্ছে। তার মানে কি যে জাতীয় ইস্যুগুলোতে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এত বেশি তিক্ত, বিত্ত এবং অত্যাচারিত, জাতীয় ইস্যুকে সামনে রেখে তারা প্রত্যেকটা নির্বাচনকে গ্রহণ করছে জনগণ, এবং সেই ইস্যুর উপরে কিন্তু তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত নির্বাচনের রেজাল্ট আসতেছে। এখন আজকে হারার কারণটা কি? হারার কারণ আপনাকে অনেক রকম চিন্তা করতে হবে। আপনারা বলার সময় বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ দল হচ্ছে বাংলাদেশে এবং সর্বাধিক জনপ্রিয় দল। যদি তাই হয়ে থাকে, 17 বছরের একজন নির্বাচিত গাজীপুরের পৌরসভা চেয়ারম্যান ছিলেন আপনাদের আওয়ামী লীগের প্রার্থী, যিনি দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, এবং উনি ইউনিয়ন পরিষদেরও নির্বাচন 16 বছর যাবত করে চেয়ারম্যান ছিলেন। তাহলে একটা ব্যক্তি যেদিন থেকে ভোটার হয়েছেন সেদিন থেকে উনি নির্বাচিত প্রতিনিধি। গাজীপুরের কোনো প্রকার উন্নয়নই করেনি। আপনি টঙ্গীতে যেয়ে দেখবেন যে এই কাদা বৃষ্টির ভিতরে মানুষ আরো হাড়ে হাড়ে টের পেয়েছে কি করেছে কি করেনি, কোমর পর্যন্ত পানি কাদা, এবং রাস্তাঘাটে তো যাওয়ার কোনো প্রকার না। তাহলে উন্নয়নটা কোথায় হলো? উন্নয়ন করেছে ভাই যেটা বললেন, এই উন্নয়ন আপনারা বলছেন উন্নয়ন করছি, বাস্তবিক অর্থে উন্নয়ন হচ্ছে না। নতুন সিটি কর্পোরেশন, পৌরসভা তো ছিল না, সেটা ঠিক আছে, কিন্তু পৌরসভা ছিল, এমপিদের সিট ছিল, এমপিরা তো এক একটা সিটের মালিক, কিন্তু এমপিদের তো নৈতিক দায়িত্ব আছে রাস্তাঘাট করা, শিক্ষা প্রতিষ্ঠান করা, বিদ্যুৎ দেওয়া, এবং বিদ্যুতের লোডশেড যাতে না হয় সে ব্যবস্থা করা, তারপর শিল্পনগরী। এই যে আপনার একটার পর একটা গার্মেন্টস এদের ধস নেমেছে শ্রমিকদের স্বার্থে। বাংলাদেশ একটি স্বাক্ষরভুক্ত রাষ্ট্র, কিন্তু দেখা যাচ্ছে শ্রমিকদের স্বার্থে কোনো প্রকার কোনো কিছু করছে না। কিন্তু ওইখানকার সবচেয়ে নিম্ন শ্রেণীর কর্মে যারা লিপ্ত, যাদের মাথাপিছু আয়ের সংখ্যা খুবই কম, তারা হচ্ছে শ্রমিক, এবং নারী বেশি পুরুষের চেয়ে। সেখানে দেখা যাচ্ছে তারা ভোটার। তারা যখন দেখতেছে যে আগুন ধরে যাচ্ছে, কলাপসিবল গেট লাগিয়ে তাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, আর সরকার থেকে শুরু করে সমাজের ওই ব্যবসায়ী সংগঠন শ্রমিকের স্বার্থ না দেখে ওই মালিকের স্বার্থ দেখছে, স্বাভাবিক কারণে তাদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। রানা প্লাজা ধস হয়েছে। আমি শেষ করি। তারপরে আপনার শ্রমকালীন যে ছুটি, গর্ভকালীন যে ছুটি, একটা মা যখন গর্ভবতী হবে তার তো একটা ছুটির মেয়াদ আছে। দেখা গেছে আপনি রানা প্লাজায় 2টা গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করছে পর্যন্ত, ওখানে সুস্থ বাচ্চা নবজাতক নিয়ে সেখানে মারা গেছে। এই সমস্ত কোনো সুরাহা কিন্তু করেনি। আর পুরাতন ইস্যু বলছেন, সবসময় সব রকম ঘটনা ঘটেছে, কিন্তু এই সরকারের আমলে একটার পর একটা গার্মেন্টসে যেভাবে আগুন এবং গার্মেন্টস যেভাবে ধস, যে মানে ক্ষমতা আসার পর থেকে যে ঘটনাগুলো ব্যাপক হারে ঘটে গেছে, এবং সেটারও কিন্তু একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কোনো সেক্টরকে এই সরকার খুশি করতে পারেনি। আপনি মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা তো খুবই খারাপ, যারা দরিদ্র তারা বলতে পারে যে আমার অভাব, আমি খেতে পাচ্ছি না। একটা মধ্যবিত্ত শ্রেণীর চক্ষু লজ্জার খাতিরে সংসার চালাতেও যেমন হিমশিম খাচ্ছে, আবার মিডিয়ার সামনে দাঁড়িয়ে কিন্তু বলতেও পারছে না যে আমি অপারগ আমার সংসার চালাতে। উচ্চবিত্ত, তেলার মাথায় তেল আর নেড়ার মাথায় ঢেল এই সরকার দিয়েছে। আজকে দেখেন ন্যাশনাল ব্যাংকে 16,000 কোটি টাকা নাই, আজকে হলমার্কের 4,500 কোটি টাকা নাই, আজকে আপনি পদ্মা সেতুর আপনাদের নির্বাচন ইস্তেহার ছিল, পালন করতে পারেননি। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র আন্তর্জাতিকভাবে খেতাবে ভূষিত হলো। এগুলো কি আপনি মনে করেন স্থানীয় নির্বাচনের প্রভাব ফেলবে না? ইস্যু তো জাতীয়, যেটা প্রত্যেকের স্বার্থ সংশ্লিষ্ট, স্বাভাবিক কারণে কিন্তু এটা হবে। হোসেন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গ যেটি উল্লেখ করলাম আমি একটু আগেও, তিনি বলছেন যে এই পরাজয়ের মূল কারণ হচ্ছে গণজাগরণ মঞ্চ, এবং তিনি বলছেন যে গণজাগরণ মঞ্চ দেশটাকে দুভাগে বিভক্ত করে দিয়েছে। আপনার কাছে কি? আমি ভাই আরেকটু শেষ করিনি, তারপরে ভাই যেটা বললেন যে আপনি এই প্রসঙ্গে পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, ঠিক আছে বলে দিচ্ছি আমি। পল্লী উন্নয়ন কর্মসূচি কি গ্রহণ করছে? কিছুই করেনি। আপনি গাজীপুরে যাবেন, যে দেখবেন মাদকের বাজার নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে তাদের যুদ্ধ আছে। শত শত কোটি টাকা প্রতিনিয়ত তারা সেখান থেকে হাতিয়ে নিচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস এবং রাস্তাঘাটের কোনো প্রকার উন্নয়ন নাই। এটা ডোর টু ডোর মানুষকে যদি জিজ্ঞাসা করেন, গাজীপুরে যে একবারে ব্যাপক আকার ধারণ করেছে সন্ত্রাস
দুর্দশা, চাঁদাবাজ আর হচ্ছে মাদকের যে দুরবস্থা। আর ক্ষমতায়ন পল্লীর জনগণ কোথায় ক্ষমতাসীন হয়েছে? আপনারা চাকরি যাদের দিয়েছেন, ছাত্রলীগ যুবলীগকে দিয়েছেন। এটা গ্রামে গ্রামে আপনাদের বিপক্ষে আরও প্রতিক্রিয়া বেশিভাবে সৃষ্টি হয়েছে যে আমি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না, আমার মেরিট থাকার পর আমি চাকরি পাবো না, আমার ওই 3 পুরুষ দেখতে হবে যে আওয়ামী লীগের সাথে জড়িত কিনা, এটাই যদি বায়োডাটা হয় চাকরি নির্ধারণের। এতে তো গ্রামে গ্রামে আপনারা আনপপুলার হয়ে গেছেন আরও এই সমস্ত দলীয় কর্মীদেরকে চাকরি দেওয়ার কারণে। তারপরে দেখা যাচ্ছে আপনি যেটা এর সাথে কথা বললেন, এখানে শাহবাগ শুধু না, আপনি সাম্প্রতিককালে দেখেন এই শাহবাগ ইস্যু একটা আছে, হেফাজতকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে, হত্যা করার পরে তাদেরকে কাভার্ড ভ্যানে করে লাশ যত্রতত্র নিয়ে যে যেখানে সেখানে পুঁতে রেখেছে। এখন আমরা যারা মুসলমান, আমরা কওমি মাদ্রাসার যারা, তারা ইসলামকেই কিন্তু ইসলামের জীবন বিধানটাই মাফিক তারা চলে। তারা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোরও জন্য আন্দোলন করে না, কাউকে ক্ষমতা থেকে হটানোরও কিন্তু আন্দোলন করে না। কিন্তু সরকার দেখেন এখানেও পায়ের সাথে পা লাগিয়ে গণ্ডগোলে নেমে গেল এবং হেফাজতের প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করালো। এটা যে কোনো মুসলমান, আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি আর না পড়ি, আমি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যদি থাকে, আর আমি যদি মুসলমান হই, আমার মৃত্যুর পর কিন্তু ইমাম সাহেব লাগবে জানাজা করার জন্য। আর যে ইমামরা মানুষের জানাজা করে, কুলখানি করে, চল্লিশা করে, আর তাদের জানাজার মাধ্যমে মৃত্যুটা, লাশটা পর্যন্ত যেখানে সেখানে পুঁতে রাখা হলো, ইসলামিক কায়দা দাফন পর্যন্ত তাদের করা হলো না। তারপরে আপনি বিশ্বাস করবেন কিনা, কওমি মাদ্রাসা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনেকগুলো আছে, এখন পর্যন্ত কিন্তু তারা পুলিশের গোয়েন্দা নজরদারির মধ্যে আছে, গোয়েন্দা নজরদারির মধ্যে আছে। তারা যদি লাশ শনাক্ত করে, লাশের তালিকা দেয়, তাহলে তাদের রাষ্ট্রদ্রোহের মামলা হবে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের 4 জন ইমামকে জেলখানায় পাঠানো হয়েছে, শুধু মোনাজাতে বলছিল যে আল্লাহ এই জালেম জুলুমের হাত থেকে রক্ষা করো। এবং সিটি কর্পোরেশন ওটাই কিন্তু ইস্যু হয়ে গেল যে ইমাম আজকে জেলখানায় কেন থাকবে। এই জন্য হয় কি, আপনি সমাধান অবশ্যই পাবেন। আপনাদের অপকর্মের মাধ্যমে যে ধসটা নেমেছে, এটাকে অপকর্ম হিসেবে ধরে উত্তরণ 4 মাসে উত্তরণ করার চেষ্টা করেন, তাহলে একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছাবেন। কিন্তু এইটার উপর পুঁজি করে কোথাও যেতে পারবেন না। সেই পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একই সাথে আপনি অনেকগুলি কথা বলেছেন, সেই কথাগুলির আপনাকে জবাব শুনতে হবে। সেটি হচ্ছে যে আপনি বলছেন যে হেফাজতের অনেক লাশ আমরা ফেলে দিয়েছি এবং আমরা কবর দিয়েছি, কেউ জানতে পারেনি, পুঁতে রেখেছি, কবরও দেননি। আপনার কিন্তু দায়িত্বশীল ব্যক্তি, আপনি মেম্বার পার্লামেন্ট, আপনি যখন এটা বলবেন তখন এই টেলিভিশনের সামনে, অর্থাৎ পৃথিবীর জনগণের সামনে বলছেন, আপনাকে নাম দিয়ে ঠিকানা দিয়ে বলতে হবে, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলতে হবে। এবং আমরা এই বিষয়ে বারবার আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে এখানে জনগণের জানার বাইরে সেখানে শত শত টেলিভিশন ক্যামেরার সারা রাত ছিল, সব সময় ছিল। যদি এরকম হত্যাকাণ্ড হতো তাহলে সাথে সাথেই সেটা টেলিভাইজড হতো এবং সেই পোতার জায়গাগুলোকে টেলিভাইজ করা হতো এবং আপনারাও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সেটা বলতে পারতেন। আপনারা সংসদে সেই তালিকাগুলো দিয়ে বলতে পারতেন, মুখে বলতে পারতেন, নোটিশ দিয়ে বলতে পারতেন। এবং এই কথাগুলি আপনারা অপপ্রচার হিসাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। এই বিভ্রান্তি ষড়যন্ত্র বা অপপ্রচার সাময়িক বিজয়ী হতে পারে, এর চূড়ান্ত কোনো বিজয় নাই। আপনি দেখবেন যে বাংলাদেশের আপনার এই যে সংখ্যা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু টেলিভিশন ক্যামেরা তো সত্য, অত্যাচার করেছে এটা তো সত্য, রাতের অন্ধকারে গুলি করেছে নির্বিচারে এটা তো সত্য ভাই। আপনি যে বললেন আপনার এই ওহাবী সম্প্রদায়, আপনার এই যে তথাকথিত ইসলামের নামে না, এটা কওমি একবার অরিজিনাল ইসলামিক পথ, আল্লাহর রাসূলের পথ অনুসরণ করে, এই যে এটা সৃষ্টি করে, তারপরে আপনার এই যে জামাত বংশধর যারা, জামাত ইসলাম, এনারা বিভিন্ন সময়ে ফতোয়ার আড়ালে বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণকে তারা জায়েজ করেছেন এবং পাকিস্তান রক্ষার নামে জনগণের স্বার্থের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছেন এবং বাংলাদেশের জনগণ বারবার তাদের গণতান্ত্রিক উত্থান দিয়ে প্রমাণ করেছেন যে ইসলামিক ধর্মের নামে এই ফ্যানাটিসিজম, এটা আপনি দেখবেন কোরআন শরীফের সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মোহাম্মদ তোমার উম্মত ইহুদি, নাসারা, খ্রিস্টান যেই হোক, যারা মানুষের কল্যাণ করে এবং আল্লাহকে বিশ্বাস করে তারা অবশ্যম্ভাবী পুরস্কৃত হবে। ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ আল্লাহ কোরআন শরীফে রাখেননি। আল্লাহর প্রতি আস্থা বা বিশ্বাস কোরআন থেকে তুলে নেন কেন আপনারা?
এটির কোনো 90% মুসলমানের রাষ্ট্র শুরু হয়েছে এটা অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? এটা অপ্রয়োজনীয়। আপনি বাইবেলে হাত দিয়ে শপথ নিচ্ছেন আমেরিকার রাষ্ট্রপ্রধান। আপনি আমার ছোট বোন দাবি করছেন, আমাকে এভাবে ধমক দিতে পারেন না। কেন বলবো মানে আমরা এই জন্য বলবো রাজনৈতিক পরিভাষায় বলবো, রাজনীতি রাষ্ট্র ব্যবস্থাটা একটি পার্থিব ব্যবস্থাপনা। একটি পরিবারের প্রধান যেমন তার পরিবারের সদস্যদের ভালো মন্দ করার দায়িত্ব বহন করেন, তেমনি রাষ্ট্রের যে দল ক্ষমতায় যাবে রাষ্ট্রের ভালো মন্দ দেখার নিজের মতো সব করে দিবে রাষ্ট্রের। ঠিক আছে, আমার কথা শুনেন, আপনি ধর্মের কথা শুনেন। এবং রাষ্ট্রের প্রশ্নে ধর্মের কোনো প্রয়োজনীয়তা নাই। ধর্ম যার যার কালভে থাকবে। ধর্ম ব্যক্তিগত জীবনে যদি আমরা প্রত্যেকেই প্রতিপালন করি তাহলে সমাজ জীবনে ধর্মের যে সুবাতাস তা প্রবাহিত হবে। যেমন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে ধার্মিক ছিলেন এবং সকলকে ধার্মিক হওয়ার পরামর্শ দিয়েছিলেন। রাষ্ট্র জীবনে তিনি মদিনা সনদে বলেছিলেন এই মদিনা রাষ্ট্রে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম সকলে সমান অধিকার পাবে। এবং ব্যক্তি জীবনেও তিনি প্রতিদ্বন্দ্বীকে এবং এমনকি কাফেরদের প্রতি কোনোদিন আক্রমণাত্মক কথা ব্যবহার করেননি, বরঞ্চ কাফেরদের বাড়ি যেয়ে তিনি সেবা শুশ্রূষা করেছেন। কিন্তু সেটিও তো আপনারা সংবিধানে নিশ্চিত করতে পারেননি, পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই যেটি আমি এই সংসদে বাস্তবতার কারণে পারিনি, সেটা আগামী দিনে পারার জন্য আমাদের জাতীয় প্রস্তুতি নিতে হবে। আমাদের জনগণ সেজন্য প্রস্তুতি গ্রহণ করছে। জনগণ বারবার ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থার অঙ্গীকার নিয়ে এই ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী আওয়ামী লীগকে জাতীয় সংসদে মেজরিটি নির্বাচিত করে তাদের যে অধিকার তারা অর্জন করার জন্য এক সাগর রক্ত দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধ করেছিল তা ফিরিয়ে আনবে। এবং জেনারেল এরশাদ এই রাষ্ট্রধর্ম ইসলামের আশ্রয় নিয়ে ডিক্টেটর হিসাবে বহুদিন ক্ষমতা পরিচালনা করেছিল, যার বিরুদ্ধে জনগণ গণ আন্দোলন করে গণ অভ্যুত্থান করে প্রমাণ করেছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা যায় না। জেনারেল জিয়া বা খালেদা জিয়া তারা শাসন ব্যবস্থায় যখন ইসলামকে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে জনগণ ব্যালটে বারবার প্রমাণ করেছে যে জনগণ সেটা বিশ্বাস করে না। জোর করে শক্তি দিয়ে জনগণের এই যে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার যে চেতনা তাকে দাবিয়ে রাখা কোনোদিন সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না, এটাই বিশ্বাস করতে হবে। আর আপনি যেটা বলেছেন যে জাতীয়ভাবে মাদক, সন্ত্রাস, হলমার্ক, ন্যাশনাল ব্যাংক, এই যে প্রশ্নগুলি তুলেছেন, এই প্রশ্নগুলো আকাশ থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবির্ভূত হয়নি। এটি শিলাবৃষ্টির মতো বর্ষিত হয়নি, ব্যাপক আকার ধারণ করেছে। এটি 1975-এর 15ই আগস্ট মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিহত করে রাষ্ট্র ক্ষমতা ভিন্ন ধারায় ভিন্ন চাকায় প্রবাহিত করবার পর থেকে এইগুলিকে পরিকল্পিতভাবে সন্ত্রাস, মাদকাসক্তি, কনস্টিটিউশনাল পরিবর্তন করে মদের লাইসেন্স দিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে ডিক্টেটর শাসকরা এই দেশে এই ধরনের দুর্নীতি, সন্ত্রাস, মাদকাসক্তি এগুলোকে মানে সমাজে তার বীজ বুনেছিল। সেই বীজে সেই বীজ দুইবার নিশ্চয়ই পারতাম যদি ধারাবাহিকতা থাকতো। 2 বছর শুধু 10 বছর 1996 থেকে 2001 সাল পর্যন্ত এটি আমরা কমিয়ে আনতে সফল হয়েছে, একদমই না। কিন্তু 2001 থেকে 2008 পর্যন্ত এগুলিকে আবার ডিক্টেটোরিয়াল শাসনের ফলে এবং নীতিবিরোধী এবং নীতিবিরোধী শাসনের ফলে এগুলিকে আবার পুনরুত্থান ঘটানো হয়েছিল, যার প্রেক্ষিতে এটি সমূলে বিনাশ করার জন্য 5 বছর যথেষ্ট সময় না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আগামী 5 বছর পরে অর্থাৎ
এই যে 2014 সাল থেকে 5 বছর পরে যখন আপনি যদি বেঁচে থাকেন, আমি বেঁচে থাকি, তখন এখানেই প্রমাণিত হবে যে সমাজের সে এখানে অবস্থা। আপনি এই যে গ্রামীণ উন্নয়নের কথা বলছিলেন, পল্লী অঞ্চল উন্নয়নের কথা বলছিলেন, গ্রামীণ মানুষের কথা বলছিলেন। নোবেল লরেট প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি প্রশ্ন তুলছেন এবং বলছেন যে 84 লক্ষ ভোটার আছে, যারা গ্রামীণ ব্যাংকের সদস্য এবং ভোটার, তারা সবাই সাবালক, এবং তারা আসলে আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং আপনাদের এত সাহস কোত্থেকে হলো গ্রামীণ ব্যাংকের মতো একটি নোবেল পাওয়া প্রতিষ্ঠানকে 19 টুকরো করে ফেলছেন? এবং তার কথা এটি স্পষ্ট যে এই গ্রামীণ ব্যাংকের সদস্যরা, এই 84 লক্ষ পরিবার বা 84 লক্ষ সদস্য, তারা একটি বড় ভূমিকা এই ফলাফলগুলোতে রাখছে এবং রাখবে না। তিনি বলেছেন, এটা তার ব্যক্তিগত কথা। আমি কোনো ক্রমেই মনে করি না গ্রামীণ ব্যাংকের সদস্য যারা, তারা ডক্টর ইউনূসের নির্দেশ অনুযায়ী তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেবে। এটি গ্রামীণ সরকার এবং সরকারের একটি বাংলাদেশ ব্যাংক এবং অর্থনৈতিক বিভাগে তাদের একটা তদন্ত এবং তাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে নিয়ম অনিয়ম, আইন বেআইনের বিষয়ে একটি প্রশ্ন, একটি লিটিগেশন এসেছে। এই লিটিগেশন চলছে, এটি আলোচনা হচ্ছে, এটা একটা সমাধানও বেরিয়ে আসবে। কারণ উনি এই গ্রামীণ ব্যাংকের এমডি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন যখন সরকার তুলেছিল তখন উনি আইন আদালতে গিয়েছিলেন, সেখানে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। এখন এটার পরিচালনার প্রশ্নে সরকার একটি নতুন আইন করার উদ্যোগ নিয়েছেন, সেটির বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন, জনমত গঠন করছেন। স্বাভাবিকভাবেই উনি জনমত গঠনের প্রশ্নে বিভিন্ন বক্তব্য উত্থাপন করবেন। বিরোধী দল তো ইতিমধ্যে তার পাশে, বিরোধী দল তাকে সমর্থন দিবেন। সেটি সরকার বিরোধী যেহেতু একটি বিষয়, আমাদের বিরোধী দল তো কোনো বিষয় তলিয়ে দেখতে জানি না। যখনই সরকার কিছু একটা করেন তার বিরুদ্ধে যে কোনো অবস্থানে তারা চলে যান। প্রয়োজনে তারা রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্রের সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। আমার নিজের নির্বাচনী এলাকায় একটি গ্রামে 112টি বাড়ি পেট্রোল হাতে নিয়ে তারা আগুন জ্বালিয়ে একেবারেই ধ্বংস সময়টাতে, মানে কবে না, এটাই তো মার্চ মাসের, এই গত মার্চ মাসে মনিরামপুরের জয়পুর গ্রামে তারা আগুন জ্বালিয়ে সারখার করে দিল। অবশ্য আমি সাকসেসফুলি আইন আদালতে তাদেরকে হাজির করতে পেরেছি, সেটি আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া আদায় করি। সমস্যাটা হচ্ছে যে কোনো শিক্ষা থেকে আমরা সত্যিকার শিক্ষাটা নিচ্ছি না, যার কারণে আমাদের গলাবাজি বলেন, দাম্ভিকতা বলেন, আস্ফালন বলেন। শিক্ষা না নেওয়ার পরে যখন আমি দাম্ভিকতা প্রদর্শন করব, তখন এটাও কিন্তু জনগণ ভালোভাবে নেয় না। আমি পরাজিত হলাম, পরাজয়ের কারণ অনুসন্ধান না করে সংযত কথাবার্তা আচরণ না হয়ে আমরা ধরেন যে আস্ফালন যদি করাই, যেটা কোনো ব্যাপারই না, এই না জাতীয় নির্বাচন, জনগণ ভালোভাবেই কিন্তু সেটা গ্রহণ করে না। আমরা তো জনগণের রায় মেনে নিয়েছি। এটিও তো ঠিক যে গণতান্ত্রিক রাজনীতিতে জয় পরাজয় থাকবে, বা দুটো ভালোর মধ্যে মানুষকে যেহেতু নির্বাচন করতে হয়, আমি বলছি যে কেউ যদি হেরে যায়, বিজয়ীরা তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে বলে এইটার কারণে জাতীয় নির্বাচনে আমরা কোনোদিনই হারবো না। এটা দাম্ভিকতা। আমি একটু শেষ করি, জাতীয় নির্বাচনে যদি জনগণ আমাদের বিরুদ্ধে ভোট দেয়, নিশ্চয়ই আমরা পরাজিত হব। কথার ভিতরে আমি শুরু করি, আপনি এটাকে দাম্ভিকতা বলতে পারেন। এটা অবশ্যই দাম্ভিকতাই, সরকারের যে ক্ষমতায় আছে সরকারের দাম্ভিকতাই, সরকার এবং সরকার দলীয় যারা আছে তাদের দাম্ভিকতা। এটা জনগণ প্রত্যাখ্যান করলে সেটা আমরা সরকার যদি না হয় তাহলে সরকারকে আমি বলছি, আর আওয়ামী লীগ যে ক্ষমতাসীন দল আমি তাকে বলছি। সরকার তো জনগণ, এটার প্রতিনিধি যদি আপনি না করে থাকেন তাহলে আপনি শুনেন আমার কথাটা। ঠিক আছে, এখন সরকার ধরেন যে যথোপযুক্ত কারণ অনুসন্ধান করে সিদ্ধান্তে উপনীত হতে অহংকার তাদের পিছু টান দিয়ে ডাকছে। এখন আপনি আসেন যে হেফাজতের তালিকা, হেফাজতের কতজন মারা গেছেন নাম সহ তালিকা আছে। ঢাকা মেডিকেল কলেজে এখনো কতজন মৃত্যুর সত্ত্বে পাঞ্জা লড়ছে, কার দুটা চোখ নষ্ট হয়ে গেছে, কার অর্ধেক পা নাই, সমস্ত কিছুই কিন্তু আছে।
ইউক্লিডের সূত্র যদি তার বার্তার মাধ্যমে আপনি যদি সেই ৭৪-৭৫-এর তথ্য পান, তারপরে আপনার ইন্দিরা গান্ধী শাসনামল আপনি যদি পান, তো এই ৬ মাসের ভিতরে হেফাজতের কারা কারা মারা গেছে সেই তালিকা আমরা উপস্থাপন করব না তা কিন্তু নয়। কেন করছি না, এখানে হচ্ছে আমার কথা। এখন যদি আমি করতে যাচ্ছি, সরকার মাদ্রাসাগুলোর উপরে এই ঘটনার পর গোয়েন্দা নজরদারিতে রেখেছে, সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে এবং সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। আমি দল বেদল না, আমাকে কথাটা বলতে দেন, আগে শেষ করতে দেন, তারপর আপনি বলবেন। এখন সরকার হচ্ছে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। সরকার সাঁড়াশি আক্রমণ চালানোর কারণে আজকে ধরেন যে যারা কওমি মাদ্রাসা আর জামাত ইসলাম কিন্তু এক নয়, জামাত ইসলামের সাথে কওমি মাদ্রাসার অনেক পার্থক্য আছে। জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় কখনো কওমি মাদ্রাসার কোনো আলেম ওলেমা ইমাম কিন্তু ভোট দেয় না, বরং জামাত ইসলাম বিকৃতি করছে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করে। তাহলে আজকে কওমি মাদ্রাসারা কেন মাঠে নামলো? এখানে বুঝতে হবে যে আজকে নবম শ্রেণীর বইয়ে যখন বলা হয় যে দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রচুর গোশত হালাল, সরকারের বোর্ডের দ্বারা পরিচালিত নিবন্ধিত বইয়ে যখন প্রকাশিত হচ্ছে, তারা যখন একটার পর একটা সরকারকে আলটিমেটাম দিচ্ছে যে একমাত্র আল্লাহর নামে উৎসর্গকৃত গোশত হচ্ছে জবাই করা হচ্ছে হালাল, কিন্তু দেবদেবীর নামে উৎসর্গকৃত হালাল নয়, এটা হারাম, এখানে বারবার আলটিমেটাম দিচ্ছে। দ্বিতীয় আলটিমেটাম দিচ্ছে তোমরা 90% মুসলমানের দেশ, আজকে আল্লাহ তাআলার প্রতি, সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি আস্থা বা বিশ্বাস তোমরা তুলে দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ বিকৃত করেছে, সেখানে সর্বশক্তিমান আল্লাহ তাআলা অবলিক দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা। ইসলাম ধর্ম এরশাদের সম্পর্কে অনেক কথা বললেন, আবার এরশাদকে রাখার জন্য ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম তারা সংবিধানে উল্লেখ করেছে। আজকে যদি আল্লাহ তাআলার প্রতি আস্থা বা বিশ্বাস এইটা রাখার কারণে যদি তারা মনে করে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে না কিংবা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংবিধান হচ্ছে না, তাদের কাছে আমার প্রশ্ন হবে যে আজকে আমেরিকার রাষ্ট্রপ্রধান বাইবেলের উপর রাষ্ট্রপতি হিসেবে হাত দিয়ে শপথ নিয়ে তারা রাষ্ট্রপ্রধান হচ্ছে এবং শপথটা নিচ্ছে। আজকে আমেরিকা দেখেন, ব্রিটেনে যান, সেখানে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান না হলে সেখানে সরকার প্রধান হতে পারবে না। তার মানে কি সেখানে ধর্মনিরপেক্ষতা নেই? অবশ্যই আছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, হিন্দুদেরকে পূজা পার্বণ তাদের মতো তারা আনুষ্ঠানিকতা করেছে, মুসলমানরা মুসলমানদের মতো করেছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করছে। আজকে আর্টিকেল 49 প্রতিটা পদে পদে লঙ্ঘিত হচ্ছে। আর্টিকেল 49-এ কি আছে? সাবসেকশন 1 এবং 2 আপনি দেখবেন স্পষ্ট করে আছে যে যে ধর্মাবলম্বী তার ধর্মের কাজ করতে তাদেরকে দিতে হবে, কোনো প্রকার বাধার সৃষ্টি করা যাবে না। আজকে কিছুদিন আগে আপনি দেখেছেন জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারেনি। আজকে বৌদ্ধ মন্দির রামুতে কি ঘটনা ঘটিয়েছে, সেখানে স্বর্ণকমলের কাজল এবং সাবেক পরাজিত এমপি প্রার্থী যে ছিল তারা এবং ছাত্রলীগের জায়দুল টাইদিরা যে ইনভলভ, প্রত্যেকটা পত্রিকায় ছবি সহ আসছে যে তারা ভাঙতেছে। তারপর আজকে হিন্দুদেরকে তারা ব্যক্তিগত ফিক্সড ডিপোজিট মনে করে, কিন্তু দেখা গেছে কি 72 থেকে 75 ওই ঢাকেশ্বরী মন্দিরে গরির মাথা তুলে হিন্দুদের পূজাতে বাধা কারা প্রদান করছে? তৎকালীন আওয়ামী লীগই করছে। এবং ঢাকেশ্বরী মন্দিরের দেবীর গলা থেকে শরীর থেকে 400 ভরি স্বর্ণ অলংকার কারা চুরি করছে? তারাই কিন্তু করছে। এখন আজকে যদি সুরঞ্জিত বাবু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হয়ে উনি একবারে গলা উঁচায় উঁচা হাত নেড়ে নেড়ে বলে যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না ওটা উনি নির্ধারণ করবে, এইটা কিন্তু মুসলমানদের ইমানি আন্দোলন এবং মুসলমানদের ইমানে মুসলমানিত্বে কিন্তু আঘাত আনে। হ্যাঁ, উনি মহাভারত নিয়ে কথা বলুক, উনি বাইবেল নিয়ে কথা বলুক, উনি গীতা নিয়ে কথা বলুক, ওনাদের ধর্মের গ্রন্থ নিয়ে কথা বলুক, সেটা না বলবে। উনি যদি সব কোরআন শরীফ নিয়ে যদি পণ্ডিত হয় তাহলে বাইবেলে ওনাকে পণ্ডিত হতে হবে, ওনাকে মহাভারতে পণ্ডিত হতেই হবে। উনি পণ্ডিত হব না বললে তো হবে না। আজকে 72 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত হিন্দুদের যত সয় সম্পত্তির দখল, মন্দির দখল অনুসন্ধান নিরপেক্ষভাবে করেন, করে দেখবেন সমস্তগুলির সাথে আওয়ামী লীগের জালিয়াত চক্র কিন্তু জড়িত, কিন্তু ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের যে আমরা এগুলো করছি। উনি আগুন লাগানোর কথা বললেন, কোরআন শরীফ যদি হেফাজতের কোনো কর্মী পুড়িয়ে থাকে, আমি মিডিয়াতে চ্যালেঞ্জ দিলাম 7 দিনের ভিতর তার নাম ছবি সহ প্রকাশ করে আইনগত ব্যবস্থা সরকার কেন গ্রহণ করছে না? এবং এই সরকার ধর্মকে ব্যবহার করছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। একদিকে বলছে হেফাজতিরা কোরআন পুড়িয়েছে, কিন্তু কে পুড়িয়েছে তার ছবিও দেখাচ্ছে না, আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না, মিডিয়াগুলোতে প্রকাশও কিন্তু করছে না, কিন্তু মাঝখান থেকে সে মুসলমানদেরকে বিতর্কিত করছে। আর ব্যাংক বিমা কে দখল করবে? সবাই সেদিন জানে যে হেফাজতিরা সেদিন নিরস্ত্র ছিল, খালি হাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারা সেদিন শাপলা চত্বরে গেছে। আর সকাল 12টার পর থেকে যেভাবে সারা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ মিলে হামলা করেছে, সারা দিনের হামলার প্রতিবাদ পরের দিন কেন করবে না? এটা তো নৈতিক দায়িত্ব। শাহবাগ যদি দিনের পর দিন মাসের পর মাস উইদাউট পারমিশনে থাকতে পারে পুলিশ প্রোটেকশনে, তো তাদেরকে মেরে লাটপাট করে দিল, তারা একটা দিন স্টে করলে কি সরকার কি পতন হয়ে যেত? সরকার এত নিজেকে দুর্বল মনে কেন করে?
নৈতিক ওই যে বেঈমানদারি কাজ করার কারণে নৈতিক মনোবলটা তাদের নেই, যার কারণে নৈতিক মানসিকতা তারা হারিয়ে গেছে। এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সুপার ফ্লাপ 15টা সিটের বেশি আওয়ামী লীগ পাবে না, এটা আপনি গ্যারান্টি সহকারে বলে গেলাম আজকে আমি। ঠিক আছে, আপনি যদি বলেন আপনার জমান দিয়ে যা বেরোবে তাই তো হবে নাকি? তা হবে কেন? ভোট দেওয়ার মালিক জনগণ, আপনারটাও হবে না আমারটাও হবে না। আপনি তো দরবেশ ব্যক্তি, তবে জনগণের সাথে সামঞ্জস্য আপনি কিভাবে বলেন যে আবার ব্রুট মেজরিটি পাবে? আপনিও কি দরবেশ? আমি এক্সপেক্ট করি, আপনি যেমন প্রত্যাশা করেন আমিও প্রত্যাশা করি। আপনি সেটা বলেন যে আপনি তো বলছেন যে আমি বলছি যে এই বেশি সিট পাবে না। আপনি কি বিষয় বলছেন? আপনি বলছেন, উনি বললেন আমি সব বিষয়ে উত্তর দিচ্ছি ছিল সিটি কর্পোরেশনের নির্বাচনের এই প্রভাবটি জাতীয় নির্বাচনে কি হবে সেই প্রশ্নে আমি বলেছি যে সেটি হবে না। আপনি দরবেশ ব্যক্তি, আমিও দরবেশ না, আপনিও দরবেশ না। আমি দোয়া করি, বিশ্লেষণ করে দেখছি আমি দোয়া করি যে আপনার জবানের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 15টার বেশি সিট পাবে না, উনি দোয়া করছেন যে আপনার জবানই প্রতিষ্ঠিত হোক। আমি দোয়া করি আপনাকে, জনগণের প্রত্যাশা পূরণ হোক, এটা দোয়া করি। আমি জনগণের সর্বাধিনায়ক না, কিন্তু কথা হচ্ছে যে আমার এই দোয়ায় আপনি দরবেশ হয়ে যেতে পারবেন না। আপনার দরবেশ আমি এমন কোন ব্যক্তি না যে আমার দোয়ায় আপনাকে দরবেশ করে দেয়া যাবে। তবে আপনি যে কথা বলছেন কোরআন শরীফ পোড়ানো, বিএনপির কর্মীরা কোরআন শরীফ পুড়িয়েছে, সেটি যদি দেখতে চান শুনেন আমার কথা বলতে দেন, আপনি কথা বলতে দেন। সেটি টেলিভিশনে আমি দেখিয়েছি, আর আপনি চলেন আমার কনস্টিটিউয়েন্সিতে চলেন, জাতীয় প্রচারেই দেখিয়েছি। জয়পুর গ্রামে আনসার ব্যান্ডারের বাড়িতে কিভাবে কোরআন শরীফ জায়নামাজ তসবি পুড়িয়ে তারা কিভাবে রেখেছে দেখেছেন। এখন হেফাজত ঢাকার শাপলা চত্বরে, ঢাকার শাপলা চত্বর তো হেফাজত আপনার নতুন কোলের বন্ধু না, এরা আপনাদের ইসলাম হেফাজতিরা কোনো দলও করে না। আপনার ইসলামী ঐক্য জোটের নামে আল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করে। আপনি শুনেন, ইসলামী ঐক্য জোটের নামে এরাই আমিনীর নেতৃত্বে জামাত, বিএনপি এবং এই হেফাজতের ব্যক্তিরা ঐক্যজোটের ভিত্তিতে ধানের শীষে ভোট নিয়ে আমার নির্বাচনী এলাকায় আমার প্রতিদ্বন্দ্বী ছিল মৌলানা মুফতি ওয়াক্কাস। শুনে নেন, আগে কথা শুনেন। আপনি যখন আমার কথা বলতে পারছেন, আমার ওখানে জামাতের সাথে কোনো জোট হয়নি। জামাত দাঁড়িয়ে আপনি শুনেন, আমরা ধানের শীষে আমার প্রতিদ্বন্দ্বী জামাত আর জাতীয় পার্টি আর বিএনপি আমার প্রতিদ্বন্দ্বী আমি যাকে ডিফিটেড করে এসেছি, বিএনপির ধানের শীষের প্রার্থী, তিনি হেফাজতের মঞ্চে হেফাজতের নেতা হিসাবে বক্তৃতা করেছেন। সমস্যাটা কি হয়েছে তাতে? সমস্যা কিচ্ছু হয়নি, আপনাকে খুশি করার দায়িত্ব নাকি সমস্যা কিচ্ছু হয়নি। উই আর নট হাংরি আপ টুয়ার্ডস হেফাজত। আপনি বলবেন না যে হেফাজতের সাথে তারা ধর্মপ্রাণ, তারা ধর্মবাজ, তারা ধর্মপ্রাণ নয়, তারা ধর্মবাজ। এই বক্তৃতা বিবৃতির জন্য দলকে খেসারত দিতে হচ্ছে, ভরাডুবি অনিবার্য। আপনাদের জামাত হচ্ছে অশুভ তৎপরতা এবং অপব্যাখ্যার কারণে। আপনি শুনেন, জামাত এবং হেফাজত আলাদা, দুজন দুই মেরু। আমি কি শুনবো? আমি তো জানি, কারণ আমার ওখানে কওমি মাদ্রাসা 250 কওমি মাদ্রাসা আছে। ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হচ্ছে জামাত ইসলাম না, আওয়ামী লীগই। আন্তর্জাতিক সন্ত্রাসী লাগছে ব্যবহার করছে, যখন লাগছে ব্যবহার করছে। আন্তর্জাতিক ভাবে আপনারা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করছেন, বিকৃত করছেন এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের চরিতার্থ করার জন্য ব্যবহার করছেন। ইসলামকে আপনারা বিকৃত করছেন, বিকৃত করছেন ইসলামকে। এই বাংলাদেশের সমাজকে কলুষিত করেছে আপনারা করছেন, আওয়ামী লীগ সরকার করছে। তারা এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন দরকার কালো পট্টি বেঁধে নিল, দোষ দিয়ে দিল, কিলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সবকিছু করলো, করে টরে কি করলো? আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি হেফাজতকে নতুন কোলে নেননি। হেফাজত আপনার কোলে ছিল, হেফাজতের কোলে ওঠাও দরকার নাই, ঘাড়ে ওঠার দরকার নাই। আপনারা আপনাদের পরিবেশ মন্ত্রীকে দিয়ে ভবিষ্যতেও থাকবে আল্লামা শফি সাহেবের বাড়িতে পাঠিয়েছেন, বাড়িতে পাঠিয়ে যখন দেখছেন আপোষ হয়নি, তখন ডিজিএফের নজরদারিতে শফি সাহেবকে লালবাগ মসজিদে দীর্ঘতম আটকে রেখেছেন। আটকে রেখেও যখন দেখছেন যে আপনাদের কলেজে পা দেয়নি,
আপনাদের কোলে সে উঠেনি, বেগম খালেদা জিয়া নিজেও কারোর কোলে ওঠে না, আর কাউকে কোলে নিয়ে দোলাদুলিও খায় না। এগুলো হচ্ছে আপনাদের দায়িত্ব এবং আপনারাই হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড করেন। বারবার আপনি শুনেন, আপনি শুরু করছেন, আপনি আপনাকে বারবার বলছি যে আমি শুরু করলে আপনি কিন্তু কথা বলতে পারবেন না। আপনি নিজে মোটেও সদাচরণ করেননি, আমার কথার ভিতরে যথেষ্ট কথা ইন্টারাপ্ট করেছেন, করার কারণে আমাকে করতেই হলো। এটা আপনার প্রয়োজন, আমাকে করতে হলো। আপনি যেহেতু এটা করেছেন, বাংলাদেশের জনগণ আমাকে ইতিবাচকভাবে সত্য কথা বলি এটাও জানে, এবং আমার কথা সমস্ত মানুষ পছন্দ করে যে মানুষের প্রত্যাশিত কথা, প্রত্যাশিত আচরণ আমি করি। কারণ আপনি প্রথমে ইন্টারফেয়ার করেছেন আমার কথা। আমি ইন্টারফেয়ার করার কোনো প্রশ্ন আমি বারবার থামাচ্ছি আপনাকে, ভাই থামেন। ঠান্ডা মাথায় 1.5 মিনিট করে আপনাদেরকে আমি সময় দিচ্ছি, একজন একজন করে বলেন, একজনের মধ্যে আশিফ পাবে, শেষের দিকে আমরা 1.5 মিনিট বলবেন আপনি। কিছু প্রশ্ন করেন, মানে কনক্লুডিং রিমার্কস আপনার, আমরা অনুষ্ঠান শেষ করে আনতে চাই। এখন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় নির্বাচনী বলেন আর ইউনিয়ন পরিষদের নির্বাচনী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনী বলেন, রাজনীতির ঊর্ধ্বে কোনোটাই হবে না, হচ্ছে না, এটা হচ্ছে বাস্তবতা। এবং জাতীয় সমস্ত ইস্যু, সত্যবাদিতা, মিথ্যাচারিতা, একটা কথা বলবো আর একটা কাজ করব, কাজের সাথে ওয়াদার কোনো মিলমিশ নাই। বরখেলাপকারী হলে জনগণ কিন্তু এমন একটা জিনিস যে আমি দল করি, আমি দলের অনেক অপকর্ম সমর্থন দিতে পারি, না হলে আমার ভবিষ্যতে নমিনেশন থাকবে না, কি আমি আমার নেত্রীর কাছে ভালো হতে পারবো না। সরকারি দলের এই প্রবণতা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু জনগণ হচ্ছে এমনই একটি আয়না যে সত্যিকার অর্থে চুলচেরা বিশ্লেষণ তারা করে, বিশ্লেষণ করেই কিন্তু তারা সিদ্ধান্তটা নেয়। যার কারণে এই 4.5 বছরের আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম, আজকে দেখেন রমজান সামনে এসেছে, আজকে যে হারে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে, তারপরে আপনার এই যে যানজট, আজকে ঢাকা শহরে 2.5 ঘন্টা লেগেছে ন্যাম ভবন থেকে কোর্টে আমাকে যেতে। তাহলে এদিকে কি হচ্ছে, এটা সমাধান কি করতে পেরেছে? 4.5 বছরে তারা যদি কোনো সমস্যার সমাধান করতে না পারে, তাহলে কিছু কিছু সমস্যা যেগুলো তারাও সৃষ্টি করে রেখে যাচ্ছে, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে সেই সমস্যারও তো সমাধান কারোরই হবে না। তাহলে দুটো দলকে 10 বছর তারা আজকে ক্ষমতা থাকতে চাই, 2 টার্মে আমরা ক্ষমতা থাকবো, তাহলে থাকলে সমস্যার সমাধান। কিন্তু 5 বছরে 5টি বিষয়ের সমস্যার সমাধান জাতীয় ইস্যুতে তারা করেছে, বুকে হাত দিয়ে কিন্তু বলতে পারবে না। আজকে আপনি যাত্রাবাড়ি ফ্লাইওভারে দেখেন, গতকালকে আপনার ছাত্ররা অবরোধ করেছে, ধর্মঘট করেছে, হরতাল করছে, সেখানে বা আপনার যোগাযোগ মন্ত্রী যে বলছে যে আমি নিজেও পাচ্ছি না, ইঞ্জিনিয়ারকে পর্যন্ত সাথে নিয়ে গেছে এটা সমাধান করতে। তারপর আজকে দোকানদারকে বলা হয়েছে যে 8টার পর দোকান বন্ধ করে দিবে লোডশেডিং মুক্ত হওয়ার জন্য। আজকে আপনি গ্যাসের পাম্পে যান, সেখানে 3টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকছে। সর্বত্রই আজকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা, গণবিচ্ছিন্ন, গণধিকৃত সরকার জনগণেরকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করার আর কোনো প্রকার পসিবিলিটি। এই 5 বছরে কৃষিতে উৎপাদন বৃদ্ধি হয়েছে এবং জনগণের চাহিদার বেশি খাদ্যশস্য আমাদের দেশে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে হয়েছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, শিক্ষানীতি প্রবর্তন এবং সমাপনী পরীক্ষা ব্যবস্থা এবং ডিগ্রি ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেওয়া, ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি বই দেওয়া থেকে শুরু করে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে এই সরকার আমলে কমিউনিটি ক্লিনিক, প্রত্যেক ইউনিয়নে 3টি করে কমিউনিটি ক্লিনিকে প্রসূতিদের চিকিৎসা এবং প্রসূতিদের ওষুধ বিনামূল্যে সরবরাহ, সাধারণ মানুষের অসুস্থতার চিকিৎসার বন্দোবস্ত করেছে। বিদ্যুৎ ডাবল যে অবস্থায় ছিল তার থেকে ডাবল গ্রিডে যোগ হয়েছে এবং আপনার না লোডশেডিং এর ডাবল গ্রিড নাই, বিদ্যুতের গ্রিড পরিবর্তন হয়েছে। 7 বছরের মধ্যে একটি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেননি আমাদের এই আমলে। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় 200 কিলোমিটার বিদ্যুৎ সংযোগ নতুন লাইন আমরা নির্মাণ করেছি। আপনাদের গ্যাস গতকালকেও 20 গ্যাস নতুন গ্রিডে যোগ হয়েছে এবং গ্যাস উৎপাদন ক্ষেত্র বৃদ্ধি হয়েছে। আপনি 5টি ক্ষেত্র জানতে চেয়েছিলেন, আপনাকে আমি 5টি ক্ষেত্র জানালাম। আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে জাতীয় উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা করছে। আওয়ামী লীগ সরকার এই যে আপনি যেটা বলছেন যে বিএনপি সরকার আমলের যে দুর্নীতি ধরাশায়ী হয়েছিল রাষ্ট্র, সেই রাষ্ট্রতে নার্সিং করে আওয়ামী লীগ সরকার জনগণকে লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপি বক্স 2333 ঢাকা 1000। যে যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয় এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখে
থেকে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11টা 5 এবং শুক্রবার দুপুর 1টা 5। আর আপনাদের মতামতের বাইরেও এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং যারা দেখছেন না তারা আপনাদের সেলফোন থেকে এই অনুষ্ঠানটি শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরো পর্বগুলো শুনবার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন 16258-এ। সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া এবং খান টিপু সুলতান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুজন সংসদ সদস্য সাম্প্রতিক যে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে নিজেদের মূল্যায়ন করছেন, একে অপরের মূল্যায়ন করেছেন। এবং খান টিপু সুলতান সরকার দলের সংসদ সদস্য, তিনি মনে করেন যে স্থানীয় সরকারের নির্বাচনকে স্থানীয় দৃষ্টিভঙ্গিতে দেখলেই সরকারের জন্য, সরকারি দলের জন্য সেটি ফলদায়ক হতো, এবং তিনি মনে করেন এই নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। অন্যদিকে সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া, তিনি মনে করেন যে এই নির্বাচনগুলো থেকে, এই নির্বাচনী ফলাফলগুলো থেকে যারা জিতেছেন এবং যারা পরাজিত হয়েছেন উভয়েরই শিক্ষা নেবার অনেক কিছু আছে, যদিও ইতিহাস বলে যে কেউই আসলে শিক্ষাটা নেন না। এবং খান টিপু সুলতান বলছিলেন যে জনগণ এখন অনেক সচেতন এবং 1971-এর মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে সেই শক্তিকে ভবিষ্যতে কোনো অবস্থাতেই জনগণ ক্ষমতায় আনবে না। কিন্তু এটিও সত্য যে 42 বছর বা 41 বছর পরে কেবল 71 বা মুক্তিযুদ্ধ এই নাম ব্যবহার করে কিন্তু রাজনীতি করা যাবে না। জনগণের অনেক চাওয়া আছে, জনগণের অনেক প্রয়োজন আছে, সেগুলোকে মোকাবেলা করতে হবে। তিনি শেষ সময়ে সেগুলো কিছু বলবার চেষ্টা করেছেন, কিন্তু আসিফ আশরাফি পাপিয়াও অনেক অব্যবস্থাপনা, অনিয়ম, অনেক দুর্নীতি বা সুশাসনের যে অভাব, সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং দুজনই মনে করেন যে এই ধরনের ফলাফলগুলো জাতীয় রাজনীতিতে যদি ইতিবাচকভাবে দেখবার চেষ্টা করেন, উভয় পক্ষ যারা হেরেছেন এবং যারা জিতেছেন, তাহলে ভবিষ্যতের রাজনীতির জন্য সেটি কল্যাণকর হতে পারে। এবং প্রথমবারের মতো একটি মীমাংসায় উপনীত হওয়া দরকার বাংলাদেশের মানুষের, যে যারা জিতেছেন তারা যদি মনে করেন যে তাদেরকে ভালোবেসে মানুষ জিতিয়েছে, আর যারা হেরেছেন তারা যদি উপলব্ধি করতে না পারেন এবং তারা যদি মনে করেন এটি কেবলমাত্র স্থানীয় সরকারের নির্বাচন, ভবিষ্যতে তারা আগামী নির্বাচনে জিতবেন এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে 10 বছর ক্ষমতায় থাকতে চাইছেন এবং 10 বছর ক্ষমতায় থাকলে দেশের জন্য অনেক ভালো কাজ করা যায়, কিন্তু 10 বছর থাকবার জন্য ভালো কাজ করতে হলে মানুষের মধ্যে আস্থা অর্জন করবার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করতে পেরেছেন কিনা, সেই বিবেচনাটি তাদের উপরে ছেড়ে দেওয়া সময় এসছে এখন। এবং আমরা আশা করব যে তারা নিজেরা আত্মসমালোচনা করবেন, তাদের আত্মোপলব্ধিতে আনবেন, এবং এই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে সেটি গণতন্ত্র, অর্থনীতি সব কিছুর জন্যই ভয়াবহ দুর্যোগ টেনে আনবে। কাজে আমরা আশা করব যে একটা সমঝোতার মধ্যে উভয় পক্ষ উপনীত হবেন। আগামীকাল থেকে পবিত্র রমজান, এবং রমজান মাসে সংযমের পরিচয় দেবেন তারা তাদের কথায়, আচরণে এবং সিদ্ধান্তে উপনীত হবার ক্ষেত্রে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।